down 100 feet. Brace for impact. Come on. শতাধিক যাত্রী সহ একটা যাত্রীবাহী বিমান যাত্রার খানিকটা সময় পরপরই রহস্যজনকভাবে বিশাল সমুদ্রের মাঝখানে গিয়ে ক্র্যাশ করে। বিমানটি কয়েকটা টুকরো ভাগ হয়ে যায়। অর্ধা শতাধিক মানুষ সাথে সাথেই মারা যায়, কিন্তু যারা বেঁচে ছিলেন তারা পড়ে যান আরো ভয়ানক মহাবিপদে। একদিকে সাগরে শত শত হাঙর ঘুরে বেরোচ্ছে, যাকে পাচ্ছে তাকে ছিঁড়ে খেয়ে ফেলছে। চারদিকে শত শত লোকের বাঁচার আর্তনাদ, এখন তারা কি করবে? অন্যদিকে আবার প্লেনের ভাঙা অংশের সাথে সমুদ্রের নিচে তলিয়ে যায় বেশ কিছু যাত্রী। তারাও সমুদ্রের নিচে কোনোভাবে এখনো বেঁচে আছে। মুভির প্রত্যেকটা ধাপে রয়েছে বেঁচে থাকার এক ভয়ানক শ্বাসরুদ্ধকর অবস্থা। আজ এমনই এক হারহিম করা অ্যাডভেঞ্চার গল্প নিয়ে হাজির হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। ঘটনার শুরুতে একজন লোককে দেখা যায় যে কোনো একটা বিষয় নিয়ে বেশ চিন্তায় আছেন। তার নাম বেন। তিনি পেশায় একজন কো-পাইলট অর্থাৎ মেইন পাইলটের সহকারী। বেন বহুদিন হয়েছে বাড়িতে যায় না, কারণ তার বাসায় কোনো একটা বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে বেশ ঝামেলা চলছে। বেনের ওয়াইফ বেনকে ফোন করে বাসায় আসতে বলেন, কিন্তু বেন যেতে রাজি হয় না এবং জানায় লস অ্যাঞ্জেলেস থেকে চায়নার সংহাইগামী একটি ফ্লাইটে সে ওভার ডিউটি নিয়েছে। তো এরপর সিন চলে আসে লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্টে। খানিকক্ষণ বাদই বিমান আকাশে উঠবে। তো যাত্রীদের মাঝে এই লোকটির নাম ডেন। খুবই বাজে একজন লোক, কেন সেটা পরে জানা যাবে। তো ডেন তার লাগেজে থাকা পাওয়ার ব্যাংক থেকে মোবাইল চার্জে লাগাতে গেলে দেখা যায় চার্জিং কেবলে কিছুটা ছিদ্র থাকার কারণে সেখানে একটু ফায়ারিং হয়, কিন্তু ডেন সেটা তেমন একটা পাত্তা দেয় না। এরপর মোবাইলটা চার্জে লাগিয়ে আবার লাগেজের ভেতরে রেখে দেয়। তো দেখা যায় কো পাইলট এবং ক্যাপ্টেন ইতিমধ্যে চলে এসেছেন। এয়ারপোর্টে থাকা যাত্রীদের মাঝে এই ছেলেটির নাম ডেকলান, সাথে তার মেয়ে কোরা। কোরা জীবনে কখনো প্লেনে ওঠেনি, তাই ভয় পেয়ে বাবাকে বলে আমি প্লেনে উঠবো না, প্লেন যদি আকাশ থেকে পড়ে যায় তাহলে কি হবে। পাশ থেকে কোপাইলট বেন যাচ্ছিলেন। তিনি এটা শুনে কোরার কাছে এসে বলেন ভয় পেও না, আমি প্লেনের কোপাইলট, প্লেন যাতে না পড়ে যায় সেইভাবেই চালাবো। তো তখন সেখানে ডেকলানের স্ত্রী জয়া চলে আসেন, তার সাথে তাদের ছেলে ফিন। তো এইদিকে যাত্রীদের লাগেজগুলো চেক করে বিমানের কার্গো কন্টেইনারে ঢোকানো হচ্ছিল। এরপর সেই কন্টেইনারগুলো বিমানের কার্গো সেকশনে ঢোকানোর জন্য পাঠানো হয়। যাত্রীদের মাঝে বেশ কিছু খেলোয়াড়দেরও দেখা যায়। তো প্লেনে এখন ওড়ার জন্য পুরোপুরি তৈরি। এই যাত্রায় যাত্রীরা বেশ খুশি, সাথে খুশি এয়ারক্রুরাও। সকল যাত্রীরা প্লেনে উঠে পড়ে। এরপর একজন বিমানবালা এসে সবাইকে ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে বুঝিয়ে দেন। এই মেয়েটির নাম জয়ী। তো এইবার দক্ষ পাইলটদের প্রচেষ্টায় ফাইনালি বিমানটি আকাশে ওড়ে। শুরু হয় যাত্রা। বিমান ধীরে ধীরে আকাশের 10,000 ফিট উপরে চলে আসে। মেঘের বুক চিরে চলতে থাকে, সবকিছু স্বাভাবিক যাচ্ছে। তো এই ছেলেটির নাম ম্যাট। ম্যাটের পাশে একজন বয়স্ক মহিলার সিট পড়েছে। ম্যাট কিছুটা লাজুক স্বভাবের, তেমন একটা কথা বলছিল না। তো এইভাবে বেশ কিছুটা সময় ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু একটু পরে দেখা যায় প্লেনের কার্গো সেকশনে যাত্রীদের সকল লাগেজ যেখানে রাখা ছিল তার ভেতরে থাকা ডেনের লাগেজের ভেতর সেই চার্জার থেকে মোবাইলে আগুন লেগে যায় এবং উক্ত আগুন বড়সড় কায়দায় ছেয়ে যায়। বিমানের ককপিটে থাকা পাইলটরা দেখেন ডিসপ্লেতে সিগন্যাল দিচ্ছে কার্গো সেকশনে আগুন লেগেছে। এটা দেখে বেন কার্গো সেকশনের ফায়ার কন্ট্রোল বাটন প্রেস করলে কার্গো সেকশনে থাকা ওয়াটার স্প্রে সিস্টেম চালু হয়ে যায়, কিন্তু সেই পানির স্প্রেতে আগুনের তেমন কিছুই হয় না। ক্যাপ্টেন তখন দুজন কেবিন ক্রুকে বিমানের কার্গো সেকশনে পাঠান। তারা কার্গো সেকশনে নেমে পড়ে। এরপর তারা দুজন ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর অনেক চেষ্টা করেন, কিন্তু কিছুতেই আগুন নেভানো যাচ্ছিল না। কন্টেইনারটা তখন নিজের অবস্থান থেকে দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে এবং সামনে এসে সজোরে ধাক্কা খায়। আর এই ধাক্কার ফলে আগুন পুরোপুরি বিমানে ছড়িয়ে পড়ে, পুরো বিমান পর্যন্ত কেঁপে ওঠে। কিছু ভাঙ্গা মেটালের জিনিস ছিটকে গিয়ে বিমানের বড়সড় হোলের সৃষ্টি করে। বিমানের কন্ট্রোল পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর তখনই শুরু হয়ে যায় এক তাণ্ডব লীলা। পুরো বিমান কাঁপতে শুরু করে। তীব্র বাতাসে যাত্রীদের সবার অবস্থা বেহাল, সবকিছু ভেঙে চলে যাচ্ছে, সবাই আহত হচ্ছে। পাইলটটার সাথে সাথে সবার সিটের উপরে থাকা অক্সিজেন মাস্কগুলো নামিয়ে দেন। বিমানের পরিস্থিতি আরও ভয়াবহ হতে শুরু করে। বিমানের অংশগুলো বাতাসের চাপে খুলে সিটকে ইঞ্জিনে গিয়ে লাগে। এখন বিমানের ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বিমানের মাঝ বরাবর ভেঙে বড় এক হোলের সৃষ্টি হয় এবং কয়েকজন যাত্রী ছিটকে বাইরে চলে যায়। বিমানের এই করুণ অবস্থা দেখে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যত দ্রুত সম্ভব বিমানটাকে কোথাও ক্র্যাশ ল্যান্ডিং করাতে হবে। তাই তারা বিমানটাকে 10,000 ফুট উঁচু থেকে নিচের দিকে আনতে থাকে। বিমান এখন মহাসাগরের উপরে। এখন সাগরে ল্যান্ড করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই ককপিট থেকে প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে তারা বিমানটা সাগরে ল্যান্ড করাতে যাচ্ছেন, সবাই প্রস্তুতি নাও। তো একটু পরে ক্যাপ্টেন বিমানটা সাগরে ক্র্যাশ ল্যান্ডিং এর জন্য নামিয়ে দেন।
বিমান তার গতির কারণে সাগরের পানির উপর দিয়ে ছুটে চলতে থাকে। বিমানটি পানির উপর দিয়ে ছুটে চলছে এবং ধীরে ধীরে গতি কমছে। ক্যাপ্টেন ভাবছেন এইভাবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া বিমানটা ধীরে ধীরে পানিতে নেমে যাবে, কিন্তু হঠাৎ করেই বিমান পানির নিচে থাকা এক বিশাল পাহাড়ের সাথে ধাক্কা লাগে। আর এই ধাক্কার ফলে বিমানের সামনের অংশটা চিরে যায় এবং বিমানটি উল্টে কয়েকটা অংশে ভেঙে আলাদা হয়ে যায়। এরপর দেখা যায় কয়েকটা মুহূর্তের জন্য সবকিছু শান্ত। সমুদ্রের চারপাশে বিমানের ধ্বংসাবশেষ ভেসে আছে। কিছু মানুষের কান্নার আহাজারি চলছে, কেউ আবার সাঁতার কাটছে। এইদিকে তখন প্লেনের ককপিটে দুজন পাইলটকে দেখতে পাই। কো পাইলট বেনের জ্ঞান ফিরে দেখেন প্রধান পাইলট অচেতন অবস্থায় পড়ে আছেন। তার পা খুব বাজেভাবে আটকে গেছে, তাকে কোনোভাবেই বের করতে পারছিল না। পানি খুব দ্রুত ভেতরে ঢুকে পড়ছে। বেন বাইরের অবস্থা দেখে একদমই হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ প্লেনের ককপিট বাদে বাকি একটা অংশ অনেকটা দূরে ভেসে আছে। প্লেনের ঠিক মাঝের অংশে থাকা বেশিরভাগ লোকই মারা গেছে, তবে পেছনের অংশটা আলাদা হয়ে সমুদ্রের তলদেশে এই অবস্থায় রয়েছে। আর এই পেছনের অংশের ওয়াশরুমে আটকা পড়ে আছে এক দম্পতি। ছেলেটি ভুল করে বের হওয়ার জন্য ওয়াশরুমের দরজা খোলা মাত্রই সমুদ্রের পানির স্রোতে তাদেরকে ডুবিয়ে দেয়। তারা সেখানেই মারা যান। এইদিকে ককপিটে বসে থাকা প্রধান পাইলট কোনোভাবেই নিজেকে ছাড়াতে না পেরে শেষবারের মতো নিজের পরিবারের ছবি দেখে নিচ্ছিল। আর তখনই তার সামনে থাকা প্লেনের কাঁচ ভেঙে যায় এবং সমুদ্রের পানি প্রচণ্ড গতিতে ভিতরে প্রবেশ করে। তো প্লেনের মাঝের অংশে আহত অবস্থায় আটকে আছে কিছু যাত্রী। অন্যদিকে দেখা যায় প্লেনের শেষের অংশটি, যেটা ইতিমধ্যে সাগরের নিচে তলিয়ে গেছে, তবে সেখানে কিছু লোক এখনো বেঁচে আছে। ম্যাট, সেই বয়স্ক মহিলা, একটি বাচ্চা ছেলে এবং একজন এয়ার ক্রু। তারা প্লেনের শেষের অংশে থাকায় প্লেনের ভেতরে পানি ঢুকলেও শেষের অংশে এয়ারলকে তারা আটকে আছে, মানে এইখানটায় বাতাস রয়েছে যার জন্য পানি ভিতরে ঢুকতে পারেনি। তারা বুঝতে পারে বেশিক্ষণ এই জায়গায় থাকা যাবে না। তো এইদিকে কোপাইলট বেন, এয়ার ক্রু পেনি এবং সেই ছোট বাচ্চা মেয়েটি কোরা, তারা প্লেনের সামনের অংশে দাঁড়িয়ে আছে। প্লেনটির মাঝখানের অংশে একটি অটো ট্রান্সমিটার রয়েছে, যার মাধ্যমে তারা রেস্কিউ টিমকে খবর দিতে পারবে। কিন্তু মাঝের অংশটা অনেকটা দূরে সমুদ্রে ভেসে আছে, তাই বেন এখন প্লেনের ওই মাঝখানের অংশে যেতে চায়, যদিও সেটা অনেকটা দূরে পানিতে। তখন পেনি জানায় সে একটা সময় প্রফেশনাল সুইমার ছিল, সাঁতার কাটা তার বেশ ভালো দক্ষতা রয়েছে। সে মুহূর্তের ভেতরই সাঁতরে প্লেনের মাঝের অংশে যেতে পারবে। তখনই সেখানে কোরা বলে সেও তাদের সঙ্গে যেতে চায়, কিন্তু পেনি তাকে কোনোভাবে বুঝিয়ে সেখানে থাকতে রাজি করায়। তো এরপর পেনি পানিতে ঝাঁপ দেয়। পেনি আস্তে আস্তে সমুদ্রের সাঁতরে এগোচ্ছে। কোরা সেই দিকে তাকিয়ে আছে। হঠাৎই সে খেয়াল করে পানিতে ভেসে থাকা মৃত একটা লাশকে কিছু একটা পানির নিচে টেনে নিয়ে যায়। কোরা বুঝতে পারে এটা শার্ক। বেনও এই বিষয়টা খেয়াল করে বেশ আতঙ্কে পড়ে যায়, কারণ এয়ারক্রু পেনিতে সমুদ্রে সাঁতরাচ্ছে। তারা তখন জোরে জোরে চিৎকার করে পেনিকে ডাকতে শুরু করে, বোঝানোর চেষ্টা করে পানিতে শার্ক, কিন্তু পেনি ইতিমধ্যে অনেকটা দূরে চলে গিয়েছে। তবে সে বেনদের চিৎকার শুনতে পাচ্ছিল না। বেন আর কোনো উপায় না পেয়ে সেখানে থাকা একটা লাইফ বোট পানিতে নামায় এবং বাচ্চা মেয়েটিকে নিয়ে লাইফ বোর্ডে উঠে পড়ে। এরপর তারা দ্রুত বোট নিয়ে সামনে এগোয়। পেনি তখন পেছনে তাকিয়ে বেনদের দেখতে পায়, কিন্তু হঠাৎ করে তখন একটা শার্ক তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। ততক্ষণে বেনর সেখানে পৌঁছে যায়। তারা পেনিকে বোর্ডে তুলে নিতেই যাবে, কিন্তু তখনই শার্ক পেনিকে টেনে সমুদ্রের নিচে নিয়ে যায় এবং ভয়ানকভাবে তাকে দুই ভাগে ছিঁড়ে খেয়ে ফেলে। শার্ক তখন বেনদের লাইফ বোর্ডের উপর হামলা করে, তবে বেনের বইটার আঘাতে শার্কটি সেখান থেকে পালায়। একই সময় প্লেনের মাঝের অংশে থাকা কিছু জীবিত লোকগুলোকে দেখানো হয়। তারা প্লেনের শেষের অংশে এসে দাঁড়িয়ে আছে। সবাই প্লেনের সামনের অংশে আসার কারণে প্লেনটি কিছুটা হেলে পড়ে এবং তাদের মধ্যে একজন মহিলা পানিতে পড়ে যায়। সবাই বেশ ভয় পেয়ে যায়, তবে অনেক চেষ্টা করে তাকে উপরে টেনে তোলা হয়। তো অন্যদিকে পানির নিচে থাকা প্লেনের শেষ অংশে এয়ারক্রু জয়ী ম্যাটের আহত হাতে ব্যান্ডেজ করছিল। তারা সাথে থাকা বাচ্চা ছেলেটিকে শান্ত করার চেষ্টা করে। এই বাচ্চা ছেলেটি ছিল কোরার ভাই। এইদিকে প্লেনের মাঝের অংশে থাকা সবাই এইখান থেকে বের হওয়ার পরিকল্পনা করছিল। হঠাৎই তখন একটা শার্ক ওইখানে কিছুটা পানিতে থাকা একজন লোকের উপর আক্রমণ করে। শার্ক ওই লোকটিকে নিয়ে তো যায়, তবে তাকে বাঁচাতে অন্য একটি ছেলে সেখানে গেলে শার্ক তখন ওই ছেলেটিকেও আক্রমণ করে নিয়ে যায়। এই দৃশ্য দেখে ওইখানে থাকা সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং পুরোপুরিভাবে ভেঙে পড়ে। তখন তাদের কয়েকজনের ভেতরে কিছুটা মারপিট ও হাতাহাতি শুরু হয়, তবে কোপাইলট বেন তখন সেখানে চলে আসেন এবং পরিস্থিতি একটু শান্ত করেন। অন্যদিকে পানির শেষের অংশের নিচে থাকা এয়ার ক্রু জয়ী বলে সে নিচ দিয়ে সাঁতরে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে বের করবে, কারণ এইভাবে এইখানে বেশিক্ষণ থাকলে তারা মারা পড়বে। কিন্তু ম্যাট তাকে থামিয়ে দেয় এবং সে বলে সে নিজে গিয়ে বের হওয়ার পথ খুঁজবে। কিন্তু ম্যাটের এক হাত তো ভাঙা, তবুও সে নিজেই যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর ম্যাট এক হাতের ভরসায় পানিতে নেমে পড়ে। এরপর সে প্লেনের ভেতর দিয়ে পানিতে সাঁতরে কোনোভাবে উক্ত প্লেন থেকে বের হয়ে উপরে চলে আসতে সক্ষম হয়। উপরে উঠতেই সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, তবে তখন সে পানিতে আহত অবস্থায় একজন লোককে ভেসে থাকতে দেখে। সে খুবই আহত, শরীর দিয়ে রক্ত ঝরছে। আর হঠাৎই তখন এই দৃশ্য দেখে ম্যাট মারাত্মক ভয়ে চিৎকার শুরু করে, তবে তাকে কেউ খুঁজে পায় না।
এইদিকে বেন সবাইকে জানায় তারা এখনো বেঁচে আছে, মানে তারা সত্যিই ভাগ্যবান, কারণ এই প্লেনে মোট 293 জন মানুষ ছিল, কিন্তু এখন তারা 30 জনের মতো জীবিত মানুষ পড়ে আছে। এই কথা শুনে সবার মুখে ভয় আরো গাঢ় হয়ে যায়, কারণ তারা বুঝে যায় এই ঘটনা এক গণমৃত্যু, সুতরাং তাদের বাঁচতে হলে এইখান থেকে বের হতে হবে। তো বেন তখন সবাইকে লাইফ বোট খুঁজতে বলে। তো কিছুক্ষণ খোঁজার পরে তারা কয়েকটি লাইফ বোটও পেয়ে যায়। বেন তখন দ্রুত ইএলটি অর্থাৎ এমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার খুঁজতে শুরু করে। এই ডিভাইসটি চালু থাকলে উদ্ধারকারী দল তাদের অবস্থান শনাক্ত করতে পারবে। অন্যদিকে কোরা এখনো নিজের বাবাকে খুঁজে বেরোচ্ছিল। সে কিছুতেই মানতে পারছিল না যে তার বাবা আর ফিরবে না। কিছুক্ষণ পরে বেন ইএলটি খুঁজে পায় এবং সেটা চালু করে, তবে সেটা ঠিকঠাকই ছিল। বেন তখন ইএলটি ধরে রাখার জন্য ড্যানের হাতে দেয়। সবাই লাইফ বোর্ডে উঠে পড়ে, তবে তাদের একটি লাইফ বোর্ড ঢেউয়ের সাথে দূরে ভেসে চলে যায়। বেন কোরাকে নিয়ে লাইফ বোর্ডে উঠতেই যাবে, আর তখনই প্লেনের ভাঙা অংশটি ঝাঁকুনিতে ভেতরে প্রচণ্ড গতিতে পানি ঢুকতে শুরু করে। এতে বেনরা কয়েকজন পানিতে পড়ে যায়। আর এই বিশৃঙ্খলার মাঝে ড্যানের হাত থেকে সেই ইএলটি ছুটে গিয়ে সরাসরি সমুদ্রের নিচে তলিয়ে যায়। তবে বেনদের তেমন কিছুই হয় না, তারা বোর্ডে উঠে আসতে সক্ষম হয়। বেন যখন ড্যানের কাছে সেই ইএলটি চায়, ড্যান জানায় সেটা পানিতে পড়ে গেছে। তার উপরে সে উল্টো বেনকেই দোষ দিতে থাকে এবং বলে এত জরুরি জিনিস হলে সে নিজের কাছে রাখা উচিত ছিল। তো অন্যদিকে ম্যাট একটি সুটকেস ধরে পানিতে ভাসছিল, তার সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে থাকা হ্যাচও ছিল। লাইফ বোর্ডে থাকা কোরা তখন দূরে ম্যাটদের ভাসতে দেখে এবং সবাইকে দেখায়। বেন তখন বলে এখন এদের বাঁচাতে হবে, কিন্তু চারপাশে একের পর এক শার্ক ঘুরে বেরোচ্ছে। ড্যান সেখানে যেতে পরিষ্কারভাবে অস্বীকার করে। সে নিজের জীবন ঝুঁকিতে ফেলতে চায় না এবং সে বেনের উপর রেগে বেনকে ঘুষি মারে এবং সব দোষ বেনের উপরে চাপিয়ে দেয়। কিন্তু বেনও এবার চুপ থাকে না, সে ড্যানকে পাল্টা আঘাত করে এবং বলে তারা সেখানে যাবে এবং ড্যানকে সঙ্গে যেতেই হবে। তো কিছুক্ষণ পরে বেনরা বোট নিয়ে ম্যাটদের কাছে পৌঁছে যায়। শার্কগুলো তখন প্রায় তাদের কাছেই চলে এসেছিল, কিন্তু বেন শেষ মুহূর্ত পর্যন্ত দুজনকেই বাঁচিয়ে নেয়। অন্যদিকে পানির নিচের অংশে আটকে থাকা জয়ীদের আর অপেক্ষা করা সম্ভব ছিল না। পানি ধীরে ধীরে ভিতরে ঢুকছিল এবং সবাই বুঝে যাচ্ছিল এখানে থাকলে বাঁচার কোনো সুযোগই নেই। কিন্তু বয়স্ক মহিলাটি সেখান থেকে বের হতে রাজি হয় না। সে জয়ীকে বলে বাচ্চা ফিনকে নিয়ে বেরিয়ে যাও। জয়ী তখন তাই করে, তবে জয়ী তাকে কথা দেয় সে আবারও ফিরে আসবে। তো এরপর সে ফিনকে সঙ্গে নিয়ে পানির ভেতরে নেমে পড়ে এবং বের হওয়ার চেষ্টা শুরু করে। এরপর তারা অনেক কষ্টে প্লেনের ভেতর থেকে বের হয়ে পানির উপরে এসে পৌঁছে যায়। জয়ী তখন লক্ষ্য করে তাদের ঠিক কাছে সেই লাইফ বোটটি ভেসে আছে যেটা বেনদের থেকে ছুটে গিয়েছিল। এরপর জয়ী ফিনকে নিয়ে কোনোভাবে লাইফ বোটের কাছে পৌঁছায় এবং সেটা খুলে ফেলে। সে ফিনকে বোর্ডে তুলতেই যাচ্ছিল, আর ঠিক তখনই হঠাৎই একটা শার্ক এসে জয়ীকে আক্রমণ করে। কিন্তু ভাগ্যক্রমে শার্কগুলো নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়, আর সেই সুযোগে জয়ী ফিনকে বোর্ডে তুলে এবং নিজে কোনো মতে উপরে উঠতে সক্ষম হয়। তার পা থেকে অনেকটা পরিমাণে রক্ত বের হচ্ছিল, আর কয়েক সেকেন্ডের পরই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এখন ফিন বোর্ডের উপরে একদম একা। সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ঠিক তখনই সে অনুভব করে বোর্ডের নিচ থেকে কাঁপছে। তাই সে বোর্ডের পাশে গিয়ে নিচে তাকিয়ে দেখতে যায়, আর তখনই একটি শার্ক বোর্ডে ধাক্কা মারলে ফিন ভারসাম্য হারিয়ে বোর্ড থেকে পড়ে যায়। ফিন অনেক কষ্ট করে বোর্ড ধরে ঝুলে থাকে। এইদিকে বেনরা হঠাৎ আকাশে একটা প্লেন দেখতে পায়। সবাই প্রাণপণে হাত নাড়িয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই প্লেন তাদের দেখতে পায় না এবং সামনে এগিয়ে যায়। বেঁচে থাকার মানুষগুলো শেষ আশাটাও যেন হারিয়ে যায়। অন্যদিকে পানির নিচে থাকা প্লেনের ভেতরে সেই বয়স্ক মহিলার গলা পর্যন্ত পানি উঠে গেছে। তিনি ফোনে নিজের নাতনির কথা মনে করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন তার নাতনির জীবন সুখে ভরে থাকে। এইদিকে রাত হয়ে গেছে। ঠিক তখনই আকাশে একটা হেলিকপ্টার দেখা যায়, যারা বেঁচে থাকা মানুষদের খুঁজছিল। একই সঙ্গে একটি চীনা ফিশিং শিপের সঙ্গেও তারা যোগাযোগ করেন এবং তাদের জানানো হয় তাদের খুব কাছাকাছি একটি প্লেন ক্র্যাশ করেছে। চীনা ফিশিং শিপকে জানানো হয় যত দ্রুত সম্ভব উদ্ধার করতে সেখানে যেতে হবে তাদের, কারণ সমুদ্রে ভাসতে থাকা মানুষগুলোর হাতে আর বেশি সময় নেই। এইদিকে লাইফ বোর্ডে থাকা বেনরা সবাই চুপচাপ হয়ে বসে আছে। ঠিক তখনই দূরে একটা রেস্কিউ হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখা যায়। এটা দেখে সবাই আবার নতুন করে বাঁচার আশা পায়। তারা সবাই বেশ খুশি, তারা এবার বেঁচে গেছে। কিন্তু সামনে তাদের জন্য আরো ভয়ানক কিছু অপেক্ষা করছিল যা তারা কল্পনা করতে পারবে না। হেলিকপ্টার থেকে একজন রেস্কিউ সুইমারকে রশি দিয়ে নিচে নামানো হয়, কিন্তু বেনরা তাকে দেখে জোরে জোরে চিৎকার শুরু করে দেয় যেন সে পানিতে না নামে। কিন্তু হেলিকপ্টারের লোকেরা তাদের সতর্কবার্তা বুঝতে পারে না। সুইমার পানিতে নামতেই একটি শার্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে। রশিতে টান খাওয়ায় তখন আবার তাকে দ্রুত টেনে উপরে তোলার চেষ্টা করা হয়। দেখা যায় ওই সুইমারের একটি পা শার্ক ছেড়ে নিয়ে গেছে। তখন আবার অন্য একটি শার্ক লাফ দিয়ে লোকটিকে মুখের ভেতর নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে, যার জন্য হেলিকপ্টার থাকা রশিতে তীব্র জোরে টান খায়। শার্কের এই টানের ফলে হেলিকপ্টারের ভারসাম্য আর ঠিক থাকতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যে হেলিকপ্টার ঘুরতে ঘুরতে সমুদ্রে ক্র্যাশ করে, আর এই ক্র্যাশের ফলে বেনদের লাইফ বোটটিও উল্টে যায়। সবাই কোনো মতে নিজেদের সামলে আবার লাইফ বোটে উঠতে শুরু করে। তাদের দ্রুত উঠতে হবে কারণ পানিতে ভয়ানক শার্ক।
কিন্তু সবাই যখন আবার লাইফবোর্ডে ওঠার চেষ্টা করছিল তখন ড্যান নিজের জীবন বাঁচাতে গিয়ে এক ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। সে সরাসরি পানিতে পড়ে যায় এবং মুহূর্তের ভেতরেই শার্কগুলো তাকে মেরেই ফেলে। ঠিক তখনই সেই চীনা ফিশিং শিপটি সেখানে পৌঁছে যায়, কিন্তু সমস্যা হলো জাহাজটি তাদের খুব কাছাকাছি আসতে পারছিল না, কারণ ওই জায়গার মাঝখানে সমুদ্রের সামুদ্রিক কোরাল রিফ থাকার কারণে পানির গভীরতা খুবই কম। তাই বেঁচে থাকা মানুষদের নিজেদের চেষ্টাতেই জাহাজের দিকে যেতে হবে। কিন্তু আরেকটা বড় সমস্যা হলো তাদের বোর্ডে কোনো বইটা নেই, তাই তারা কিভাবে জাহাজের দিকে যাবে কেউ বুঝতে পারছিল না। আর ঠিক তখনই বেন খেয়াল করে লাইফ বোর্ডে কোরা নেই, সে দূরে প্লেনের ভাঙা একটা অংশের উপরে দাঁড়িয়ে আছে। বেন এক মুহূর্ত দেরি করে না সমুদ্রে নেমে পড়ে, কোরার দিকে সাঁতরে যেতে শুরু করে, কিন্তু তার পেছনে কয়েকটি শার্ক এগিয়ে আসছিল। অনেক কষ্টে বেন কোরার কাছে পৌঁছায় এবং তাকে সঙ্গে যেতে বলে, কিন্তু কোরা যেতে রাজি হয় না। সে বলে সে তার ড্যাডির কাছেই থাকতে চায়। বেন তাকে কোনোভাবে বোঝাতে পারলেও এইবার তারা বোর্ডের কাছে কিভাবে যাবে। তো বেন তখন কোরাকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নেয়। এরপর তারা সমুদ্রে নেমে পড়ে এবং দুইজন জাহাজের দিকে এগোতে শুরু করে, কিন্তু চারপাশে তখন শার্কের দল ঘুরে বেরোচ্ছে। হঠাৎই তখন কয়েকটা শার্ক বেনদের দিকে ছুটে আসছিল। বেন তখন ফায়ার গান দিয়ে একটি শার্ককে ঘায়েল করে ফেলে, কিন্তু অবস্থা বেগতিক, সকল শার্কগুলো তাদের দিকে ধেয়ে আসছে। এই ভয়ঙ্কর অবস্থা দেখে চীনা মৎস্যজীবীরা বড় একটা সিদ্ধান্ত নেয়। তারা তখন নিজেদের ধরা সকল মাছগুলো সমুদ্রে ফেলে দেয়। সমুদ্রে হঠাৎই এত মাছের আনাগোনা তখন শার্কগুলো লক্ষ্য করে সেদিকে ছুটে যায়। বেনরা কোনোভাবে এইবারের মতো বেঁচে যায়, কিন্তু অন্যদিকে দেখা যায় ড্যান পানিতে ভাসতে থাকা একটা সিগারেটের প্যাকেট দেখতে পায়। সে তখন সেটা তুলে নেয় এবং বোর্ডের কিনারায় শুয়ে সে খুব নিশ্চিন্তে সিগারেট খেতে শুরু করে। কিন্তু ড্যানের এই নিশ্চিন্ত আনন্দ বেশি সময় থাকে না। পরের মুহূর্তে একটি শার্ক তার উপরে আক্রমণ করে এবং তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। তবে তার এই মৃত্যুতে কারোর এই মুখে দুঃখ দেখা যায় না, কারণ এত বিপদের মাঝেও ড্যান শুধু নিজের কথাই ভাবছিল। তো শেষ পর্যন্ত দেখা যায় বাকি সবাইকে নিরাপদে উদ্ধার করে ফিশিং বোটে তোলা হয়। তারা সবাই এই ভয়ানক মর্মান্তিক পরিস্থিতি থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পেরেছে। তো খানিকক্ষণ জাহাজ এগোনোর পরে কিছুটা সামনে তারা একটা লাইফ বোট দেখতে পায় এবং তারা দেখে বোর্ডের ভেতরে এয়ার ক্রু জয়ী অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে জয়ের জ্ঞান ফিরে আসে। এরপর সে নিজের পাশে শুয়ে থাকা ফিনকে দেখায়। ফিনকে দেখি কোরার চোখে আনন্দের পানি চলে আসে। ফিন কোরার ভাই, দুই ভাই বোন আবার একে অপরের কাছে ফিরে আসে। গল্পের শেষে আমরা জানতে পারি বেনের ছেলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের সঙ্গে লড়াই করছে। বেন তার স্ত্রীকে ফোন দেয়। সে নিজের ছেলের সঙ্গেও কথা বলে এবং বলে আমি বাড়ি ফিরে আসছি। আর এই আবেগঘন মুহূর্তের মধ্যে দিয়ে শেষ হয় আজকের এই দীর্ঘ শ্বাসরুদ্ধকর অসাধারণ মুভিটি। আর ঠিক একই গল্পের উপর ভিত্তি করে আরও একটি অসাধারণ মুভি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন, যার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরবর্তীতে কি ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর কেমন আছেন সবাই? খুব ভালো, তাই না? কথা হবে সামনের ভিডিওতে, যা খুব শীঘ্রই আসতে চলেছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।